ঢাকা মিরপুর থেকে লম্বা একটি প্যাকেট আমি দেখতে পাচ্ছি। আর এই ফোনটি মূলত হচ্ছে গুগল পিক্সেল 6। আর এই ফোনের যে প্রবলেমগুলো হয় এগুলো কিন্তু খুব রেয়ার কেস থাকে। কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো খুব শর্টকাটে কিন্তু রিপেয়ার করা যায়, কিছু কিছু প্রবলেম অনেক ক্রিটিক্যাল হয়ে থাকে। তো আমরা হচ্ছে এই প্রবলেমটা যেটাই হোক না কেন সেটাই একদম প্র্যাকটিক্যালি কাজ করবে এবং কি সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো। যিনি পাঠিয়েছেন উনি বলেছেন সম্ভবত এটা পাওয়ার আইসিতে প্রবলেম থাকতে পারে। তো যাই হোক, উনি মূলত এর আগে আমার কাছ থেকে রিপেয়ার করে নিয়েছেন কয়েকটি ফোন। আমি দেখতে পাচ্ছি সিম ট্রে নেই। তো এই ফোনটি আমি সরাসরি একটু চার্জার দিয়ে চেক করব। চার্জিংয়ে আমি দেখতে পাচ্ছি 0.4 এরকম একটি অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এরপরেও কিন্তু ফোনটাতে কোনো ধরনের রেসপন্স নেই, মানে ফোনটা হচ্ছে কোনো চার্জিংয়ের লোগো দেখাচ্ছে না বা ফোন অন হচ্ছে না, কিন্তু চার্জিং লোডিং কিন্তু একটু হলেও নিচ্ছে। তো লম্বা সময় চার্জে দিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তারপরেও আমি তারপরে দেখলাম যে ব্যাটারিতে চার্জ রয়েছে 3.1। তো 3.1 ভোল্ট থাকলে একটু চার্জটা কম মনে হয়, বাট এই ধরনের ফোনগুলো গুগলের ফোনগুলোতে কিন্তু যে বিষয়টি হয় যে চার্জ কিন্তু লো থাকলেও ডিসপ্লেতে কিন্তু চার্জিংয়ের লোগোটি দেখায়। তো এই ফোনগুলো যদি কোনো সময় ডেড হয়ে যায়, একেবারে চার্জিংয়ে কোনো ধরনের রেসপন্স নেই বা আই চার্জারে কোনো ধরনের লোডিং নিচ্ছে না, সেই ধরনের ফোনগুলো কিন্তু শর্ট থাকার সম্ভাবনা থাকে। তো এই ফোনটি কি সেরকম কিছু রয়েছে, এই বিষয়টি দেখব। আর যে ফোনগুলো শর্ট থাকে সেই ফোনগুলোতে দেখা যায় অনেক সময় ব্যাটারির চার্জ কিন্তু একদম ড্রেন হয়ে যায়। তো এটাতে কিন্তু চার্জ রয়েছে 3.1 ভোল্ট, তার মানে হচ্ছে অটো রিডিং বা কোনো ধরনের শর্ট না থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো চলুন আমরা দেখব একে একে যে এই ফোনটা আসলে কিভাবে রিপেয়ার করা যায় বা চেষ্টা করব রিপেয়ার করার। কারণ এ ধরনের ফোনগুলো অনেক ক্রিটিক্যাল হয়ে থাকে। অনেক টাকা খরচ করেও ট্রেনিং সেন্টারে গিয়ে এ ধরনের কাজগুলো কিন্তু আপনাদের দেখার সুযোগ হয় না অনেকের। আর যেহেতু আমি কোনো ট্রেনার না, আমার কোনো ট্রেনিং সেন্টার নেই, তারপরেও আমি কিছু কিছু যেহেতু কাজ করি সেগুলোর থেকে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করে থাকি। আমি একটু থার্মাল ক্যামেরায় চেক করে নেব যে মাদারবোর্ড যেহেতু একটি ব্যাটারি ছাড়া 0.2 নিচ্ছে, এরকম একটি লোডিংয়ে এই ফোনটি অ্যাকচুয়ালি কোথায় হিট হচ্ছে দেখুন। এই ফোনটি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সিপিইউ এরিয়া, র্যাম সিপিইউর যে এরিয়াটি রয়েছে সেখানে কিন্তু হিট হচ্ছে মোটামুটি 41 ডিগ্রি, মানে 40-41 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এই আইসিতে। আর এর বাইরে কিন্তু অন্য মাদারবোর্ডে অন্য কোথাও কিন্তু এত হিট হচ্ছে না, এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে আমার রুম টেম্পারেচার কিন্তু 22-24 এরকম আর কি, যেহেতু এসি চলছে গরমের দিন, তারপরেও মনে হচ্ছে যে টেম্পারেচার সিপিইউতে অনেক বেশি হচ্ছে। তো আমরা পুরো মাদারবোর্ডটি চেক করে নিচ্ছি, কারণ কোথাও কোনো শর্ট থাকলে, কোথাও অতিরিক্ত হিট হলে সেই বিষয়টি আমাদের কিন্তু নজরে আসবে। থার্মাল ক্যামেরায় বিভিন্নভাবে আমরা কিন্তু চেক করে তারপর একটা কাজ কিন্তু সামনের দিকে এগিয়ে নেই। দেখুন, এই ফোনটি যিনি পাঠিয়েছেন উনি স্পষ্টভাবেই কিন্তু লিখে দিয়েছেন হয়তো পাওয়ার আইসিতে প্রবলেম। বাট এই ফোনটির যদি পাওয়ার আইসিতে প্রবলেম নাই হয়ে থাকে তাহলে আমি অযথা পাওয়ার আইসিতে কোনো কাজ করব না। যেখানে আমার কাছে মনে হচ্ছে প্রবলেম আমি কিন্তু সেখানেই কিন্তু কাজ করব। এটি হচ্ছে আমার কাজের স্টাইল। আমি দেখব যে এখানে অ্যাকচুয়ালি দেখুন সিপিইউর উপরে যে পেপারটা থাকে সেটা রিমুভ করলাম। সিপিইউর উপরে আরেকটি থার্মাল প্যাড থাকে, সেটিও রিমুভ করব। এরপর দেখব যে সেখানে অ্যাকচুয়ালি কত হিট দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু অলরেডি 46 ডিগ্রি টেম্পারেচারের মতো দেখাচ্ছে। আর এটা ব্যাটারি ছাড়া শুধুমাত্র চার্জার কানেক্ট করার পর এরকমটি দেখাচ্ছে। মানে হচ্ছে এখানে সিপিইউটা একটু হিট আপ হচ্ছে। আমি উপরের যে টিনটা খুলে নেব। এছাড়া এই মাদারবোর্ডের যে ডিসি রিডিংটি আপনাদের দেখাতে পারিনি, বাট এটির ডিসি রিডিং কিন্তু 200 থেকে 250-র মধ্যে এরকম ওঠানামা করে না সেরকম, জাস্ট একটু 10-20 এরকম আপ ডাউন করে। বাট এই ফোনটি কিন্তু একটা স্টাক মোডে রয়েছে। আর যে কারণেই অন করতে গেলে এই ফোনটি অন হয় না এবং চার্জিংয়ে বারবার কিন্তু চার্জ নেওয়ার জন্য চেষ্টা করছে, বাট ফোনটি কিন্তু কোনোভাবেই বুট করতে পারছে না। এটা হতে পারে যে সিপিইউ বা র্যাম থেকে প্রবলেম হতে পারে। তো আমি হচ্ছে খুব স্মুথলি চেষ্টা করব যে উপরের যে টিনের কভারটা সেটা আমি রিমুভ করে নিতে। আমি পুরোটাই রিমুভ করে নেব, এরপর ভালোভাবে আরেকবার চেক করব। আর দেখুন এখানে আমি কিন্তু পিপিডি পেস্ট লাগিয়ে নিয়েছি টিনের সাইডে, যেন খুব সহজে অল্প হিটে উঠে যায়। আর এই মাদারবোর্ডগুলো মোটামুটি খুব হিট অ্যাবজর্ব করে, এটা আপনারা জানেন এই কাজগুলো যারা করেছেন। অ্যাকচুয়ালি এই ফোনগুলো খুব একটা অ্যাভেলেবল মূলত সিপিইউর কাজে বা এই ধরনের প্রবলেম হয় না। ম্যাক্সিমাম দেখা যায় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে
পাওয়ার সেকশনে বা কোথাও শর্ট হয়ে যায়, বিপিএস লাইন শর্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে সেকেন্ডারি কোনো লাইনে শর্ট হয়ে এই ফোনটি কিন্তু অটো 5 রিডিং চলে আসে, এবং কি পাওয়ার আইসির আশেপাশে অনেক সময় শর্ট পাওয়া যায়। তো এই বিষয়গুলো আমরা খুব সহজেই কিন্তু চেক করে নিতে পারি এবং সেগুলো সমাধানও করে নিতে পারি। দেখুন, শর্ট রিমুভ করা যদি জানা থাকে তাহলে খুব সহজেই সেটা রিমুভ করা যায়। বাট যখন দেখা যাবে যে এগুলোতে হার্ডওয়্যারের সিপিইউর কাজ করতে হবে বা একটু ক্রিটিক্যাল কাজ করতে হবে, তখন কিন্তু বিষয়টা জটিল হয়ে যায়। তো যাই হোক, উপরের টিনটি সুন্দরভাবে আমি রিমুভ করে নিয়েছি। এবার আমি যেটি করব সেটি হচ্ছে যে প্রথমে স্টোরেজ আইসিটা আমি একটু উপরে সমান করে নেব। স্টোরেজ আইসির উপরে এখানে একটু আঠা লাগানো আছে, এই আঠাটা আমি পরিষ্কার করব। আর আপনাদের মনে হতে পারে যে স্টোরেজ আইসিতে আমি তো কাজ করব না, তাহলে এখানে কেন আঠা রিমুভ করছি? দেখুন, এই আঠা থাকার কারণে উপরে আমি একটি প্রোটেকশন দেব, সেটা ঠিকঠাক মতো বসবে না। মূলত এই জন্য এটাকে সমান করে নিলাম। তো এখানে যেহেতু সিপিইউটা রিমুভ করতে চাইলেও অনেক হিট লাগবে, তো দেখুন এখানে আমি একটা থার্মালের যে প্যাড থাকে আর উপরে একটি কপারের ইস্পাত দিয়ে নিলাম। তো এই ধরনের শিট অনেক সময় পাওয়া যায়, তো সেগুলো ব্যবহার করলে দেখা যায় যে আইসিগুলো সেফ থাকে। তো এবার আমি গ্লু কাট করে নেব। গ্লু কাট করার জন্য আমি কিন্তু YCS R1 Pro যে হট গানটি রয়েছে সেটি ব্যবহার করছি। আর টেম্পারেচার রয়েছে 300 ডিগ্রি, এয়ার রয়েছে 100 ডিগ্রি। তো এভাবে আমি রিমুভ করার চেষ্টা করছি। আর এই আঠাগুলো পরিষ্কার করার জন্য খুব ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে দেখা যায় আশেপাশের পার্টসগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, আবার অনেক সময় চিপগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সো খুব সাবধানে, কোনো যেন কেটে না যায় এরকমভাবে কাজগুলো ধীরে ধীরে করতে হয়। তো আমি চেষ্টা করছি গ্লু কাট করে নিতে। আর এই আঠাগুলো এতটাই শক্ত যে আমরা হাতের নখ কাটা যেরকম অনেক সময় ব্লেড দিয়ে যদি কেউ নখ কেটে থাকেন, তাহলে ধারণাটা আপনি কিছুটা পেয়ে যাবেন। এরকম খুব শক্ত হয়ে থাকে এই আঠাগুলো, যেটা আপনি গ্লু কাটার বা যে কোনো ধরনের গ্লু কাটারই ইউজ করেন না কেন, খুব সাবধানে, একেবারে খুব একটা শক্তি প্রয়োগ না করলেও চলে না, আবার শক্তির প্রয়োগটা এত বেশিও করা যাবে না যেটা কোনো সমস্যা তৈরি করে। তো যাই হোক, আমি খুব ধীরে ধীরে চারদিকে যে আঠাগুলো রয়েছে সেগুলো খুব ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি, এবং কি এই আঠাগুলো কেটে কেটে উঠানোর পর সেগুলো আবার পরিষ্কার করতে হবে যেন আশেপাশে এগুলো ক্লিন থাকে। ছোট্ট ছোট্ট রেজিস্টার রয়েছে এই গুগল পিক্সেলের ক্ষেত্রে। তো এই রেজিস্টারগুলো কিন্তু অবশ্যই আপনাকে কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। কোথাও কোনো রেজিস্টার যদি উঠে যায়, সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু প্রবলেম হতে পারে, অন নাও হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এই ধরনের ফোনের অনেক ডিপলি যে স্ক্যামেটিকের ডায়াগ্রামগুলো, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের বর্ণিতে নাই, যে কারণে এই কাজ করার আগে আমাদের এগুলো প্রয়োজন হলে একটু ছবি তুলে রাখা যেতে পারে। তো আমার ভিডিও রয়েছে এই মডেলের গুগল পিক্সেল 6 বা আরও অন্যান্য মডেলের সিপিইউর কাজগুলো এর আগেও আমার ভিডিও শেয়ার করা রয়েছে। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। তবে বাংলাদেশে আমি যখন এইগুলো কাজ করেছি বা করি, আমি চেষ্টা করেছি ভিডিওটা ডিপলি শেয়ার করার এবং লং ভিডিও শেয়ার করেছি। অনলাইনে অনেক ভিডিওই হয়তো পাবেন বাংলাদেশ বা ইন্ডিয়ার বা বিভিন্ন দেশের যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করেছেন, বাট বেশিরভাগই আমি দেখেছি শর্ট ভিডিও, খুব একটা ডিপলি তারা শেয়ার করেনি, এবং কি কাজের যে মোমেন্টগুলো সেগুলো কিন্তু খুব একটা বোঝা যায় না। তো আমি চেষ্টা করেছি যেন এই ভিডিও থেকে আপনারা একটু হলেও কিছু শিখতে পারেন, এবং এই কাজগুলো আসলে ওইভাবে সবসময় থাকে না, এই কারণে শেয়ার করার মতো থাকে না। কিন্তু কাজগুলোতে যদি শর্ট না হয়ে এ ধরনের সিপিইউর কাজ করতে হয়, তাহলে কিভাবে করা যায় সেই বিষয়টি শেয়ার করার চেষ্টা করছি। তো এবার আমি মাদারবোর্ডটিকে ফ্রি হিট করে নেব। মাদারবোর্ড ফ্রি হিট হয়ে গেলে তারপর কিন্তু আমি আইসি রিমুভ করব। ফ্রি হিট মানে হচ্ছে পুরো মাদারবোর্ডটিকে একটা টেম্পারেচারে নিয়ে আসা, সেটা হতে পারে 200 ডিগ্রি, এবং পুরো মাদারবোর্ডটি যখন একটা হিট অবস্থায় থাকবে তখন খুব সহজেই কিন্তু এ ধরনের খুব হার্ড আইসি, যেগুলো খুব হার্ড গ্লু থাকে, সেগুলো রিমুভ করা যায়। তো
তো এবার আমি যে কাজটি করব সেটি 400 ডিগ্রি অলরেডি টেম্পারেচার ইনক্রিজ করেছি। এবার আমি কিন্তু খুব ঘন ঘন ফ্রিকুয়েন্টলি হট গানের যে এয়ার সেটি আমি ফেলার চেষ্টা করছি, মানে খুব এক জায়গায় না ফেলে একটু মুভ করে করে চেষ্টা করছি। এবং আমি কিন্তু এর মধ্যে একটি কাজ করেছি, সেটি হচ্ছে নজলটি কিন্তু 10 mm লাগিয়েছি, 10 mm ব্যান্ড নজল ইউজ করেছি, কুইক 2008D প্লাসটি ইউজ করেছি। আর এখানে আমি এসএমডি যেটা ইউজ করি না কেন, আমার খেয়াল রাখতে হবে যেন হিটটা এক জায়গায় না পড়ে এবং এয়ার টেম্পারেচারের যে কম্বিনেশন এটাকে খুব ঠিকঠাক রাখা। এবং দেখুন এখন কিন্তু আমি 439 ডিগ্রি এবং 60 এয়ারে নিয়ে এসে আমি কিন্তু আইসিটা রিমুভ করছি। এবং আইসি রিমুভ করার সময় এক ঝটকায় এটি করা যাবে না, কারণ খুব হার্ড গ্লু থাকে। একটু একটু করে আমি কিন্তু যে ব্লেড রয়েছে সেটি প্রবেশ করিয়ে আইসিটি কিন্তু রিমুভ করলাম এবং আইসি খুব স্মুথলি রিমুভ হয়েছে, কোনো ধরনের ড্যামেজ হয়নি। আর এই ফোনগুলোর বেশিরভাগ র্যাম রিমুভ করতে গিয়ে সিপিইউ ফুলে যায় এবং কি এই সমস্যাটা অনেকেই কিন্তু ফেস করেছেন। অনেক টেকনিশিয়ান ভাই আমার সাথে শেয়ার করেছেন, বলেছেন তারা এই সমস্যায় পড়েছেন। তো তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে যে কিভাবে আমরা কাজটি করতে পারি। এক কথায় হচ্ছে আমি এখানে টেম্পারেচার ইউজ করেছি 3টি ধাপে এবং কি নজল আমি কিন্তু যে 10 mm নজল ইউজ করেছি। নর্মালি কিন্তু আমি 12 mm যে ব্যান্ড নজলটি রয়েছে সেটি কিন্তু ইউজ করে থাকি, কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু নজলটি চেঞ্জ করেছি। আরেকটি বিষয়, আমি কিন্তু ম্যাক্সিমাম 12 mm নজল দিয়েই কিন্তু আমি কাজ করি। আর অনেক দিন পর আজকে এই গুগলের কাজ করতে গিয়ে নজলটি চেঞ্জ করে করলাম, কারণ একটু চিন্তা ভাবনা করে এই কাজটি করলাম, কারণ এর আগে একটি সিপিইউর কাজ করতে আনসাকসেস হয়েছিলাম। আর একটা কাজ অনেক দিন পর পর যেহেতু এই ধরনের সিপিইউর প্রবলেমগুলো আসে, এগুলো রেগুলার যারা কাজ করেন তারা তো অবশ্যই অনেক বেশি অভিজ্ঞ হয়ে থাকেন। তবে বাংলাদেশে এই ধরনের কাজগুলো, সিপিইউর কাজগুলো সবাই ওইভাবে ডিপলি শেয়ার করে না, তাই আমি শেয়ার করার চেষ্টা করলাম। এবং দেখুন র্যামটা রিমুভ করে আমি কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আইসির উপরে একদম খুব ফ্রেশ লাগছে এখন। এবার আমি গ্লু কার্ডটা আরেকবার চেক করে নেব আশেপাশে কোনো ধরনের কানেকশন রয়েছে কিনা কোনো কম্পোনেন্টসের সঙ্গে, কারণ কোনো পার্টসের সঙ্গে যদি বিশেষ করে এই সিপিইউর কানেকশন থাকে তাহলে দেখা যাবে যে আইসি রিমুভ করার সময় সেই রেজিস্টর বা ক্যাপাসিটর যাই লাগা থাকুক না কেন সেটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং বারবার আমরা এগুলো চেক করি, কারণ হচ্ছে যে আইসিটাও যেন ঠিকঠাক মতো থাকে এবং আইসি উঠানোর সময় খুব স্মুথলি উঠানো যায়। দেখুন আমি এবার 400 ডিগ্রি, যেহেতু মাদারবোর্ড অলরেডি কিন্তু একটা হিট আছে, তো 400 ডিগ্রি টেম্পারেচার আমি দিয়ে তারপর কিন্তু 439 যেটা হচ্ছে 440-এর কাছাকাছি এবং 60 এয়ার দিয়ে আমি ট্রাই করছি। আমি এয়ারটা একটু বাড়িয়ে নিলাম, 65 দিয়েছি এয়ার, এবং কি টেম্পারেচার কিন্তু আগেরটাই আছে। তো আমি চেষ্টা করছি আইসিটা রিমুভ করার। খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে এই কাজগুলো, মূলত আঠাগুলো খুবই শক্ত। আর এগুলো যারা কাজ করবেন প্র্যাকটিক্যালি তারাই একমাত্র বুঝবেন, আসলে ভিডিওতে এভাবে বলে বোঝানো সম্ভব না। আর এ ধরনের কাজগুলো আসলে প্র্যাকটিক্যালি সবসময় করা যায় না, পাওয়াও যায় না এই মডেলগুলো। আর সিপিইউর সমস্যাও সবসময় হয় না। আমি কথাটা বলেছিলাম যে ট্রেনিং সেন্টারে এই ধরনের কাজের প্র্যাকটিস খুব একটা আমার মনে হয় না করানো হয়। তো এই কাজটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয়েছে, যে গুগলের যে টেনসরের সিপিইউগুলো এগুলো রিমুভ করা, এগুলো ঠিকঠাক মতো রিমুভ করে সাকসেসফুলি কাজগুলো হ্যান্ড ওভার করা, এটা খুবই কঠিন। তো টেম্পারেচার আরেকটু বাড়িয়ে নিয়েছি যেহেতু অনেক হার্ড লাগছে। 445 ডিগ্রি টেম্পারেচার ইউজ করেছি এবং 65 এয়ার ইউজ করেছি। আইসি অলরেডি রিমুভ হয়েছে, এক কর্নারে একটু লেগে আছে মনে হচ্ছে। তো আমি এটা ছাড়িয়ে নিলাম। দেখুন নিচের অবস্থা দেখুন, একেবারে মনে হচ্ছে যে কালো কালো পেস্টের মাধ্যমে খুব একটা, তবে আইসিতে কোনো ড্যামেজ হয়নি। আমি খুব সুন্দরভাবে ক্লিন করলেই আমরা বুঝতে পারবো যে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা। তবে আমি খুব স্মুথলি চেষ্টা করেছি আইসিটা রিমুভ করার। এবার আমরা সরাসরি সোল্ডারিং আয়রনের মাধ্যমেই কিন্তু মাদারবোর্ডটি ক্লিন করে নেব। মাদারবোর্ড ঝটপট ক্লিন করে নেব। মাদারবোর্ড ক্লিন করতে খুব একটা ঝামেলা নেই, মূল ঝামেলাটা হচ্ছে র্যাম এবং কি সিপিইউ রিমুভ করা এবং কি এরপর ক্লিন করে রিবোলিং করে ইনস্টল করা। এই সেকশনগুলো একদমই সহজই মনে হবে, কারণ যারা রিবোলিংয়ের কাজ করে তারা বেসিক্যালি এই কাজগুলোতে
খুব একটা তাদের সমস্যা মনে হবে না। কিন্তু আইসিটা রিমুভ করতে গিয়ে যদি আইসিটা ড্যামেজ হয়ে যায়, র্যামটা অনেক পাতলা থাকে, সেটা যদি ভেঙে যায়, ফেটে যায়, ফুলে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা ঠিক হবে না। তো এই ঝুঁকিগুলো মূলত থাকে। আর যেহেতু একটা দামি ফোন এবং কি ঠিক হওয়ার একটা চান্স আছে, যেহেতু রিডিংটা দেখে আমার মনে হয়েছে যে না, এই ফোনটা রিবোলিং করলে হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ওভার রিডিং নেই। তবে এই গুগলের টেনসরের সিপিইউতে কিন্তু এরকমই পেয়েছি যে সিপিইউর নিচে পুড়ে কয়লা হয়েছে, মানে একটা লাইনে ভোল্টেজ লাইনে শর্ট থাকার কারণে বারবার যখন ফোনটা রিস্টার্ট করছে হিট হচ্ছে। এরকম ফোনের নিচে কিন্তু আমি ওই যে লাইনটি শর্ট, সেই লাইনটি কিন্তু একদম পুড়ে কয়লা হয়ে সিপিইউর ভিতরে ঢুকে গেছে, এরকম আমি পেয়েছি। তো সব মিলিয়ে হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা কাজই আমাদের অভিজ্ঞতা, নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে থাকে এবং যত কাজ বেশি করা যাবে তত বেশি অভিজ্ঞতা বাড়বে। তো আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, আমি প্র্যাকটিক্যালি যখন কাজগুলো করি তখনই কিন্তু ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে আপনারা মতামতগুলো জানিয়ে দিতে পারেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং কীভাবে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। আসলে দেখুন, নিজের কিছু বাধ্যবাধকতা থাকে যে কারণে সবসময় সব ধরনের ভিডিও শেয়ার করা সম্ভব হয় না। আর নিজের সময়েরও ব্যাপার থাকে। একটি লম্বা ভিডিও শেয়ার করা আসলে অনেক ক্রিটিক্যাল সময়ের ব্যাপার। যারা টেকনিশিয়ান রয়েছে, ভিডিও করে, তারা হয়তো এই বিষয়গুলো বুঝবেন। আর আপনারাও খেয়াল করলে দেখবেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারে না। হয়তো দীর্ঘ সময় করার পরে কোনো না কোনো সময় ব্রেক পড়ে যায়। কারণ তার ব্যক্তিগত জীবনের অনেক সময় অনেক কারণ থাকে, যেগুলোর কারণে কিন্তু এই ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয় না। যেহেতু আমি কয়েকদিন যাবত একটু ইন্টারেস্টিং কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করছি বা করার চেষ্টা করছি, যত কষ্টই হোক সব ভুলে আমি কিন্তু আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আপনাদের যদি সহযোগিতা এবং আপনাদের সেরকম ভালোবাসা পেয়ে থাকি, তাহলে হয়তো এগুলো কন্টিনিউ করা সম্ভব হবে। আরেকটি বিষয় যে কিছু ছোট টুকিটাকি কাজ থাকে, যে কাজগুলো আসলে শেয়ার করলে কিছু প্রবলেম হয়। যেহেতু আমি একটা মার্কেট প্লেসে আমার শপ রয়েছে, আর আমাদের সরাসরি কাস্টমার হচ্ছে আমাদের টেকনিশিয়ান কাস্টমার রয়েছে অনেক, যেগুলো হচ্ছে আমি কাজ না করলেও আমাদের শপে অন্যান্য টেকনিশিয়ানরা সেই কাজগুলো কিন্তু করে। এবং অনেক সময় দেখা যায় যে কিছু কাজ থাকে যেগুলো হয়তো অনেক অনেক ঘাটাঘাটি করে সেই প্রবলেমটি ফাইন্ড আউট করা হয়। ফাইন্ড আউট করার পর সেটি হয়তো দেখা যায় একটি ক্যাপাসিটর শর্ট ছিল বা একটা ছোট্ট প্রবলেম ছিল। এই ধরনের ভিডিওগুলো শেয়ার করলে সেই কাস্টমার যে কাজটি নিয়ে এসেছে, সে কিন্তু আবার এই ভিডিওগুলো দেখে। তো সে ওই ভিডিও দেখার পর তার অনুভূতিটা ভিন্ন হয়ে যায়। অনেক সময় তারা বিল দিতে চায় না, যে কাজটি অনেক ছোট ছিল, এরকম হয়তো তাদের মনে হতে পারে। অ্যাকচুয়ালি সেই কাজটি করতে অনেক সময় যায়, অনেক পেরেশানি। আর একজন টেকনিশিয়ান না পেরেই কিন্তু তারপরে আমাদের কাছে নিয়ে আসে। অনেক হোঁচট খেয়ে তারপরে আসে। আর সেটা আমাদের কাছে খুব সহজে মনে হয় যে সমাধান হয়ে গেল, তখন তারা মূল্যায়ন করতে চায় না। এই কারণে অনেক ভিডিও কিন্তু আসলে শেয়ার করলে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অনেক টেকনিশিয়ানদের উপকারের চেয়ে আবার ক্ষতি হয়ে যায়। যে এগুলো কাস্টমার লেভেলে অনেকে অনেক ভিডিওগুলো দেখে তারা কিন্তু খুব সহজে সেই বিষয়গুলোকে নিয়ে নেয়। কিন্তু এর মধ্যে একটা ফোন অনেক কঠিনও হতে পারে, অনেক সহজও হতে পারে। এক্সাম্পল, এই ফোনটার কথা বলছি। এই ফোনটা হচ্ছে যে গুগল পিক্সেলের যে 6, 7 বা 6 এ বিভিন্ন মডেল রয়েছে। এই মডেলগুলোতে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে ম্যাক্সিমামই দেখা যায় যে শর্ট ইস্যু আসে। অটো রিডিং আসে, শর্ট ইস্যু আসে। এই শর্ট ইস্যু আসলে সেই ফোনটা ঠিক করা আমার শপে যে সবচেয়ে জুনিয়র, সবচেয়ে ছোট, ও যদি এই কাজটা ট্রাই করে, ও কিন্তু শর্ট রিমুভ করতে পারে। কারণ হচ্ছে এটার জন্য দরকার হচ্ছে নলেজ, আর সেই নলেজটা কিন্তু ওর মধ্যে আছে। তো কিন্তু ওর মধ্যে স্কিলটা এখনও তৈরি হয়নি, যে কারণে ও কিন্তু অন্য কাজগুলো করতে পারবে না। সো এখানে হচ্ছে যে নলেজটা মূলত যার কাছে আছে, সে কিন্তু ওই কাজগুলো করতে পারবে। যদি সেটা হয় একটা ক্যাপাসিটর রিমুভ করা, সেটা খুঁজে বের করতে কিন্তু নলেজের প্রয়োজন, যে কোন ক্যাপটি আপনার খারাপ। আপনার সামনে অসংখ্য আম জিনিস দেওয়া আছে, সেটার মধ্যে হয়তোবা আপনাকে আসল আর নকল খুঁজে বের করতে হবে, বা আপনার মধ্যে ১০০ মানুষের মধ্যে একটা ক্রিমিনাল খুঁজে বের করতে হবে। সেই ক্রিমিনালটা খুঁজে বের করার মতো যে দক্ষতা, সেটা যদি আপনার মধ্যে থাকে, আপনিও কিন্তু পারবেন। আর সেম একইভাবে আমাদের মোবাইল সেকশনে অনেক কাজ আছে যেগুলো শুধুমাত্র
নলেজ থাকলেই সেটা করা সম্ভব, এবং কি কোনো ধরনের হ্যান্ড স্কিল বা খুব একটা দক্ষ হওয়ার প্রয়োজন নেই। তো আর কিছু কাজ রয়েছে যেগুলোর স্কিলের প্রয়োজন রয়েছে, দক্ষতার প্রয়োজন রয়েছে, আর সেটা অর্জন করতে গেলে নিজেকে ধীরে ধীরে সেইভাবে তৈরি করতে হবে। তো এই হচ্ছে বিষয়, যে কারণেই এই গুগল পিক্সেল 6-এর দেখা যায় যে একটা কাজ আছে খুব সহজে, সবাই শর্টটা রিমুভ করে ফোনটি অন করতে পারে। আবার যখনই এটি প্রসেসর রিলেটেড ইস্যু হয়ে যাবে তখন কিন্তু সে যদি স্কিলফুল না হয় তাহলে কিন্তু এই কাজটা আর করতে পারবে না। সো আমরা হচ্ছে যে সহজ এবং কঠিন সব ধরনের কাজকে যদি আমরা করতে পারি, সেই দক্ষতা অর্জন করে কাজটি করতে পারি, তাহলে কিন্তু টোটাল প্যাকেজটা আপনি পেয়ে গেলেন। আরেকটা সমস্যা আছে, সেটা হলো যদি এই ফোনের সিপিইউতে প্রবলেম হয়, আপনি না বুঝে এই ফোনের পাওয়ার সেকশনটা ঘাঁটেন, মানে পাওয়ার সেকশনের টিনগুলো খুলে ফেললেন, পাওয়ার আইসিতে আপনি হিট দিলেন বা সেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলেন, বা আপনি শর্ট চেক করার জন্য যে রজনী স্মোক দিয়ে আমরা বিভিন্নভাবে ট্রাই করি সেগুলো ট্রাই করলেন, তাহলে এই ফোনটির হতে পারে যে আপনার ওই কাজগুলোর জন্য ফোনটি কিন্তু আরও দেখা যায় সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো এখানে আমার কাছে যেহেতু সিপিইউ ইস্যু মনে হয়েছে, এর কারণ হচ্ছে যে কোনো ধরনের যে পাওয়ার সেকশনের যে অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন সেটি আমি লক্ষ্য করিনি। এই ফোনটার সিপিইউ এবং র্যাম থেকে প্রবলেম হলে যে ধরনের রিডিং, বা অনেক সময় এই প্রবলেমগুলো যে ফোনটা স্টার্ট হবে হবে মনে হচ্ছে কিন্তু হচ্ছে না, এই ধরনের প্রবলেমগুলো এই র্যাম সিপিইউ থেকে হয়। সেজন্যই কিন্তু আমি র্যাম সিপিইউতে স্টার্ট করেছি কাজটি করা। যদি আমি এই ফোনটাতে পাওয়ার সেকশন বা অন্যান্য সেকশনের প্রবলেম মনে হতো তাহলে কিন্তু আমি এই সিপিইউ সেকশনে ভুলেও আসতাম না। তো এখানে এই জায়গাটিতে ডিসিশন নেওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনার রাস্তাটা আগে চয়েস করা, যে আপনি ডানে যাবেন না বামে যাবেন। আপনি যদি ডানে গিয়ে আপনার গন্তব্যে পৌঁছাতে না পারেন, আপনাকে আবার রিটার্ন এসে বামের রাস্তায় যেতে হবে। আর যত রাস্তা ভুল করবেন তত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এবং ভুলের থেকে কিন্তু দেখা যায় পরবর্তীতে আপনি সঠিক রাস্তায় গিয়েও সমাধান পাওয়া যায় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এবার আমি রিবোলিংয়ের যে র্যাম সিপিইউ রিবোলিংয়ের কাজটি করছি, এটি হচ্ছে আমি কিন্তু টুলের যে পিপিডিও 199 ডিগ্রি সেটি ব্যবহার করে থাকি। এটি বেশ ভালো মনে হয়েছে আমার কাছে, এবং কি মান্টের একটা পিপিডি আছে 200 ডিগ্রি মতো, এটাও কিন্তু খুব ভালো। আমি মান্টও ব্যবহার করে থাকি। তো যা হোক, এই পিপিডিগুলো ইউজ করে রিভলভ করলে লম্বা সময় চলে, এবং কি এই ধরনের ফোনগুলো গুগল পিক্সেল 6 প্রো 6 এ ধরনের যে ফোনগুলোর রিভলিং আমি করেছি, একটা ফোনও কিন্তু দ্বিতীয়বার আর রিটার্ন আসেনি, যেই ফোনগুলো আবার সিপিইউ ইস্যু হয়েছে। তো সিপিইউ ইস্যু মূলত যদি হয় তাহলে অবশ্যই একজন দক্ষ স্কিলফুল লোকের থেকে আপনারা এটা করে নিতে পারেন। তাহলে দেখা যাবে যে ঠিক হওয়ার যেমন সম্ভাবনা থাকে, সেই সাথে ভালো সময় ইউজ করার একটা সম্ভাবনাও আপনি পেয়ে যাবেন। আরেকটি বিষয়, যে এগুলোর সিপিইউ রিভলিং করতে গেলে আনসাকসেস হতে পারে, খারাপ হয়ে যেতে পারে সিপিইউ। যত দক্ষই হোক না কেন তারপরেও নষ্ট হয়ে যেতে পারে, এটিও মাথায় রাখতে হবে। দেখুন, এখানে আমি যে নজলটি ইউজ করেছি, আমি কিন্তু সিপিইউর কাজটি যখন করেছি তখন কিন্তু 12 নজলটি ইউজ করেছি, মানে একটু মোটা নজল ইউজ করেছি। আর যখন র্যামটি রিমুভ করেছিলাম তখন কিন্তু আমি 10 মানে এর থেকে একটু চিকন নজল ইউজ করেছি। এসএমডি নিয়ে অনেকেই কথা বলেন যে আপনি কি এসএমডি ইউজ করেন, কি হটগান ইউজ করেন। অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে 3টা হটগান ইউজ করি। আমি অনেকগুলো হটগান ব্যবহার করে দেখেছি, কিনেছি। আসলে হটগান কোনো বিষয় না, যেটা আমার কাছে খুব লাইট ওয়েট মনে হয়, মানে হালকা ওজনের মনে হয়, আমি সেগুলো ইউজ করি। কারণ হচ্ছে চিপ লেভেলের কাজগুলো ম্যাক্সিমাম টাইম করি, হাতে অনেক ব্যথা হয়ে যায় ভারী হটগানগুলো ইউজ করতে। যে কারণে আমি খুব হালকা যেটা সেটা আমি পছন্দ করেছি। এর চেয়ে আর কিছু না, কারণ এই হটগান যেটাই হোক না কেন, আপনি যদি সেটাকে বুঝেন, কন্ট্রোলে থাকে আপনার, তাহলে সেই কাজটি করে নেওয়া সম্ভব। আপনার জাস্ট দক্ষতা প্রয়োজন রয়েছে যে কখন কোনটা প্রয়োজন, এবং আপনার এই মাদারবোর্ড বা আইসি সম্পর্কে কিছুটা নলেজ থাকলে আশা করা যায় এটা খুব সহজেই করা সম্ভব। তারপরেও আমি কিন্তু স্ক্রিনে একেবারে এয়ার টেম্পারেচার সব কিছু শো করছি, যেটা সচরাচর সব ধরনের ভিডিওতে বা সবার ভিডিওতে আপনি পাবেন না।
এবং লম্বা ভিডিও শেয়ার করে থাকি মাঝে মধ্যে। এই লম্বা ভিডিওগুলোও এইভাবে আপনারা ইউটিউবে বা কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে পাবেন না বলেই আমার মনে হয়। যাই হোক, আমরা ফাইনাল রাউন্ডে চলে এসেছি। এবার র্যামটা ইনস্টল করছি। আর র্যাম, সিপিইউ ইনস্টল করার সময় কখন কোন টেম্পারেচার ইউজ করেছি বা রিবোলিংয়ে কোন টেম্পারেচার ইউজ করেছি সব কিছুই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন। আপনারা খেয়াল করলেই দেখবেন উপরে ডান পাশে হটগানের যে ডিসপ্লে সেটা কিন্তু আমি শেয়ার করেছি। হটগান নিয়ে অনেকেই কথা বলেন কত মডেল ইউজ করেন। এটা কুইক 2008D+ ইউজ করি এবং নজল কিন্তু 12mm ব্যান্ড নজল ইউজ করছি। আর যে কারণেই অনেকেই কনফিউজ থাকেন যে এটা হয়তো অন্য কোনো ব্র্যান্ডের বা অন্য কোনো হটগান ইউজ করছে। অ্যাকচুয়ালি হটগান বা যেটাই ইউজ করুন না কেন, এ ধরনের ব্যান্ড নজল পাওয়া যায় যেটা মাইক্রোস্কোপের নিচে সরাসরি কাজ করতে গেলে খুব সুবিধা হয়। এছাড়া আর কিছুই না। আপনি যদি চান যে সোজা যে নজলগুলো সেগুলো দিয়েও কাজ করতে পারেন। আপনি যদি হটগান সরাসরি ইউজ করেন, মানে উইদাউট মাইক্রোস্কোপ ইউজ করেন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। আরেকটা বিষয়, যারা মাইক্রোস্কোপে সরাসরি আইসির কাজগুলো করেন তারা অনেকে কিন্তু দেখা যায় যে আইসি রিমুভ করা, আইসি ইনস্টল করা এই সময়গুলোতে মাইক্রোস্কোপ ছাড়া করেন। আর আমি কিন্তু টোটালটাই মাইক্রোস্কোপে করি, রিমুভ থেকে শুরু করে ইনস্টলিং সব কিছু। এটা আমার ভালো লাগে, আমার অভ্যাস হয়ে গেছে, যে কারণে আমি করি। আপনাকে এভাবে করতে হবে তা না। আমার চেয়ে অনেক বেশি দক্ষ, অনেক বেশি অভিজ্ঞ সিনিয়র টেকনিশিয়ান রয়েছেন, তারা কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু আইসি খুলেন, ইনস্টল করেন। তো আমি বলবো না যে আমারটাই রাইট। সো আপনারা খেয়াল করুন, দেখুন এখানে লোডিং কিন্তু এখন আগের মতোই, বাট একটু বাড়ছে। এবার আমি ব্যাটারি লাগিয়ে তারপরে দেখব। ব্যাটারি লাগিয়ে আমি দেখুন একদম 1.4 যে চার্জিংয়ের অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা মনে হচ্ছে ফোনটা একদম অন হলে যেরকম অ্যাম্পিয়ার নেয় সেরকম নিচ্ছে। আমি ডিসপ্লে লাগিয়ে চেক করছি। ডিসপ্লে লাগিয়ে দেখুন আলহামদুলিল্লাহ গুগল লেখা চলে আসছে, মানে হচ্ছে ফোনটা আমার সাকসেসফুলি রিপেয়ার হয়েছে এবং কি র্যাম, সিপিইউ ইনস্টলিং একদম পারফেক্ট ছিল, যে কারণে আমার ফোনটা কিন্তু অন হয়েছে। এবং আমার যে প্রবলেম ফাইন্ড আউট সেটাও কিন্তু একদম পারফেক্ট ছিল, যে কারণেই কিন্তু এই ফোনটা অন হয়েছে। ফোনটা পাঠিয়েছিলেন এমডি ফাহিম, উনি হচ্ছে ফোনের ওনার। বাট এই ফোনটা যার মাধ্যমে পাঠিয়েছেন ঢাকা মিরপুর থেকে, মূলত উনি কিন্তু আমার কাছ থেকে এর আগে কাজ করে নিয়েছে, আমার কাজ সম্পর্কে জানেন, যে কারণে ঢাকা থেকে অনেক কাজই কিন্তু আমার কাছে অনেক মিডিয়া হয়ে আসে। মানে হচ্ছে যারা একবার আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন তারা কিন্তু আরও অনেক মানুষকে রেফার করেন। তবে আমার ক্ষেত্রে একটু ভিন্ন রয়েছে, যারা ইনটেক ফোনগুলো পাঠাবেন বা ইনটেক রয়েছে এখনও কোথাও দেখানো হয়নি, শুধুমাত্র সেই ফোনগুলো এবং চিপ লেভেলের যে প্রবলেমগুলো আমি যে কাজগুলো করে থাকি এই সমস্ত ফোনগুলো নিয়ে আপনারা কিন্তু কথা বলতে পারেন আমার সাথে। আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সাথে শেয়ার করে রাখবেন। যারা এই ধরনের ফোনগুলো ইউজ করে তাদের কিন্তু অনেক হেল্প হবে। আসসালামু আলাইকুম।